প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আশিকি ইলাহি, প্রভাষক, অর্থনীতি, সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর। তোমরা জানো, একাদশ দ্বাদশ শ্রেণীর অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অর্থনীতি অন্যতম। তাই এ বিষয়টি তোমাদের অধিক গুরুত্ব দিয়ে স্বচ্ছ ধারণা নিয়ে পড়তে হবে। কোভিড-19 এর প্রভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এ ভিডিও ক্লাসের আয়োজন করা হয়েছে। আমি এ পর্বে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় বিশ্লেষণ করব। এটি যেহেতু এ পত্রের প্রথম উপস্থাপন, তাই এ বিষয়ের সার্বিক ধারণা দিচ্ছি। আমি যেসব পার্ট নিয়ে উপস্থাপন করব সেগুলো তোমরা সরাসরি ডিসপ্লেতে দেখতে পারবে, তাই তোমরা মনোযোগ সহকারে আমার উপস্থাপন শুনবে এবং ডিসপ্লে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অর্থনীতি বিষয়ের মানবন্টন সম্পর্কে ধারণা দিচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীতে অর্থনীতি বিষয়ের দুটি পত্র আছে। উভয় পত্রের মানবন্টন একই। প্রতি পত্রে দুটি অংশ আছে। প্রথম অংশে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের 30টি প্রশ্ন থাকবে, যার সবগুলোরই উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 1 নম্বর, সময় 30 মিনিট, মোট নম্বর 30। 30টি প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন 12টি, অনুধাবনমূলক প্রশ্ন 9টি, প্রয়োগমূলক প্রশ্ন 6টি, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 3টি। দ্বিতীয় অংশে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 11টি থাকবে, তার মধ্যে 60টির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান হলো 10, সময় হলো 2 ঘন্টা 30 মিনিট, মোট নম্বর হলো 70। প্রতি সৃজনশীল প্রশ্নে 4টি প্রশ্ন থাকে। জ্ঞানমূলক প্রশ্ন 1টি, নম্বর 1, অনুধাবনমূলক প্রশ্ন 1টি, নম্বর 2, প্রয়োগমূলক প্রশ্ন 1টি, নম্বর 3 এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 1টি, নম্বর 4। আশা করি তোমরা অর্থনীতি বিষয়ের মানবন্টন সম্পর্কে ধারণা পেয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি প্রথম পত্রে যেসব অধ্যায়ে তোমাদের পড়তে হবে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়টি বোঝার এবং বিশ্লেষণের স্বার্থে 4টি ছোট অংশে বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো উপযোগ, চাহিদা, যোগান, বাজার ভারসাম্য। তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এই অধ্যায়টিকেও বিশ্লেষণ ও বোঝার স্বার্থে 3টি ছোট অংশে বিভক্ত করা হয়েছে। একটা হলো উৎপাদন, আরেকটা হলো উৎপাদন ব্যয় এবং আয়। চতুর্থ অধ্যায় বাজার। বিশ্লেষণ ও বোঝার স্বার্থে এই অধ্যায়টিকেও 2টি অংশে ভাগ করা হয়েছে। একটা হলো বাজার, আরেকটা হলো ফার্ম ও শিল্পের ধারণা ও তার দাম নির্ধারণ। পঞ্চম অধ্যায় শ্রমবাজার। ষষ্ঠ অধ্যায় মূলধন। সপ্তম অধ্যায় সংগঠন। অষ্টম অধ্যায় খাজনা। নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। এই মুদ্রা ও ব্যাংক অর্থাৎ দশম অধ্যায় বোঝার স্বার্থে 2টি অংশে বিভক্ত করা হয়েছে বা 2টি অংশে ভাগ করা হয়েছে। একটা হলো মুদ্রা আর একটা হলো ব্যাংক। আশা করি তোমরা অর্থনীতি প্রথম পত্রের অধ্যায়গুলো সম্পর্কে ধারণা পেয়েছ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি প্রথম পত্র বিশ্লেষণে কতগুলো অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড বিশ্লেষণ করতে হবে। এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলোর পূর্ণরূপ এবং এর বাংলা অর্থ আমি অধ্যায় অনুসারে সাজিয়ে রেখেছি। যেমন দ্বিতীয় অধ্যায় নির্দিষ্ট করা অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলো পাবে। এই ওয়ার্ডগুলোর পূর্ণরূপ এবং বাংলা অর্থ সাজানো আছে। তৃতীয় অধ্যায়ও সেরকমের সাজানো আছে। এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড এর পূর্ণরূপ এবং বাংলা অর্থগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের কিছু অংশ দেখতে পাচ্ছ। নবম অধ্যায়ে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড ছাড়াও এর সাথে আরো কিছু সূত্র সংযোজন আছে। এগুলো বারংবার পড়ে তোমরা রপ্ত করতে চেষ্টা করো। তবে এখানে মুখস্থ করার প্রয়োজন নাই। যখন অধ্যায় নিয়ে বিশ্লেষণ করা হবে তখনই এই সূত্র সম্পর্কে তোমরা পূর্ণ ধারণা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র একটা সার্বিক ধারণা নাও। নবম অধ্যায়ের বাকি অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলো পূর্ণরূপ, বাংলা অর্থ এবং সূত্রগুলো দেখতে পাচ্ছ। এছাড়াও অর্থনীতিতে বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সাংকেতিক চিহ্ন। এই সাংকেতিক চিহ্নগুলো অর্থনীতি প্রথম পত্রেই ব্যবহৃত হয়েছে। আর এই সাংকেতিক চিহ্নগুলো শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই এবং অধ্যায়গুলোতেই ব্যবহৃত হয়েছে। যতটুকু ব্যবহৃত হয়েছে ততটুকু আমি উপস্থাপন করেছি। এছাড়া আরও কিছু সাংকেতিক চিহ্ন আছে যেগুলো তোমাদের প্রয়োজন নেই। তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে উপস্থাপন করে রেখেছি। যেমন এফ দিয়ে বোঝানো হয়েছে ফাংশন, বাংলায় বোঝানো হবে নির্ভরশীল। ডেল্টা, এখানে দুইটা চিহ্ন আছে, এর যে কোনো একটা সংকেত আসলেই বুঝতে হবে সেটা ডেল্টা। ডেল্টার বাংলা অর্থ বোঝাবে পরিবর্তন। বি দিয়ে বোঝাবে এমপিসি। এমপিসি এর মিনিং উপরে আছে। আর মানে সুদের হার, পাই মানে মুনাফা, আর সাম হলো সমষ্টি। এই সাংকেতিক চিহ্নগুলো এইগুলো তোমরা মুখস্থ রাখো। আশা করি তোমাদের অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলো এর পূর্ণরূপ, বাংলা অর্থ এবং অর্থনীতি প্রথম পত্রের বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সাংকেতিক চিহ্নগুলো তোমরা এই সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের সূচিপত্র ও সিলেবাস। তোমরা 1 থেকে 13 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো লিখে নাও। চোদ্দ থেকে 26 পর্যন্ত, অর্থাৎ 14 থেকে 26 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো লিখে নাও। এবং বাকি প্রশ্নটা অর্থাৎ 27 নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও লিখে নাও।
বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান করে এই লেকচার শিট প্রস্তুত করেছি। আশা করি এই অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের লেখা শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখতে পাচ্ছ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের জ্ঞানমূলক প্রশ্নসমূহ। জ্ঞানমূলক প্রশ্নসমূহের যে প্রশ্নগুলো অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে নাই, সেগুলো আলাদা করে সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে আমি উপস্থাপন করেছি, যেগুলো তোমরা নিজেরা পড়লেই পারবে। তবে আমরা যেহেতু অর্থনীতি পড়ছি, সেজন্য অর্থনীতির স্বল্প আকারে ধারণা দিচ্ছি। প্রথমে অর্থনীতি। অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাবের মোকাবিলার কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে। এই অর্থনীতির জনক হল অ্যাডাম স্মিথ। এই অর্থনীতি বিশ্লেষণ করতে গিয়ে অনেক অর্থনীতিবিদ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধারায় সংজ্ঞায়িত করেছেন, তবে আমি তোমাদের সামনে এক বাক্যে অর্থনীতি সম্পর্কে সার্বিক ধারণা দিচ্ছি মাত্র। এখন তোমরা ডিসপ্লেতে অর্থনৈতিক থেকে শুরু করে আয় পর্যন্ত ও জ্ঞানমূলক প্রশ্ন এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ। এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। জ্ঞানমূলক প্রশ্নের বাকি অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমাদের সামনে উপস্থাপন করব অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। সময় স্বল্পতার জন্য অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো লাল রং করে উপস্থাপন করব। বাকি বিশ্লেষণগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝো? মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। মানুষ সীমিত সম্পদের মাধ্যমে সকল অভাব একত্রে পূরণ করতে পারে না। মানুষকে অনেক অভাবের মাঝে কিছু অভাব নির্বাচন করে তাকে সীমিত সম্পদ ব্যবহার করতে হয়। সুতরাং সম্পদের দুষ্প্রাপ্যতার সমস্যা থেকে সমাজে নির্বাচন সমস্যার সৃষ্টি হয়, আর এই নির্বাচন সমস্যা থেকে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা বা মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। তাহলে তোমরা এই কথাটুকু থেকে বুঝতে পারলে মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের জন্যই মানুষকে নির্বাচন করে নিতে হয় কোন অভাবটা সে পূরণ করবে। আর এই দুষ্প্রাপ্যতার সমস্যা থেকে নির্বাচন সমস্যার সৃষ্টি হয়, আর এই নির্বাচন সমস্যা থেকেই অর্থনীতির সকল যে সমস্যা বা মৌলিক সমস্যা, এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। এখন এখানে কতগুলো আমরা টার্ম পেলাম, সেগুলো হলো নির্বাচন সমস্যা, সম্পদের দুষ্প্রাপ্যতার সমস্যা, তারপর হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই তিনটা টার্ম নিচে বিশ্লেষণ করা হবে। প্রথমে সম্পদের দুষ্প্রাপ্যতার সমস্যা। এই সমস্যা থেকে সকল সমস্যার উদ্ভব হয়েছে। তাহলে আমরা জানব সম্পদের দুষ্প্রাপ্যতার সমস্যা কি। সম্পদের সীমাবদ্ধতা বা অপ্রতুলতার কারণে যেসব অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় তাকে দুষ্প্রাপ্যতার সমস্যা বা অপ্রতুলতার সমস্যা বলা হয়। অন্যভাবে বলা যায় যে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতার কারণে বা সীমাবদ্ধতাকে
দুষ্প্রাপ্যতা বা সম্পদের অপতুলতা বলে। এখন জানব নির্বাচন সমস্যা। সম্পদের চেয়ে মানুষের অভাব অসীম হওয়ায় গুরুত্ব অনুসারে সীমিত সম্পদের মধ্য থেকে কোন কোন সম্পদ ব্যবহার করে এগুলো পূরণ করতে হবে সে ব্যাপারে মানুষের সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত নেওয়াটাই একটা সমস্যা, যে সমস্যাটা হলো নির্বাচন সমস্যা। এখন সম্পদের দুষ্প্রাপ্যতার সমস্যা থেকে নির্বাচন সমস্যা সৃষ্টি হয়েছে। এখন এই নির্বাচন সমস্যা থেকে আবার সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। তাহলে এখন জানবো আমরা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা কি। সম্পদের দুষ্প্রাপ্যতা তথা সীমাবদ্ধতার কারণে মানব সমাজে যেসব অর্থনৈতিক সমস্যা দেখা দেয় তাদেরকে মৌলিক বা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা বা অপ্রতুলতার সমস্যা বলা হয়। আশা করি স্বচ্ছ করে এই সমস্যাগুলো তোমরা সলভ করতে পারবে। আমি যেহেতু তোমাদের এই প্রশ্নগুলো সহজ ভাষায় উপস্থাপন করে রেখেছি, তোমরা নিজেরা পড়লেই অনেক দূর অগ্রসর হতে পারবে। এখন পরবর্তী প্রশ্ন হলো সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সমস্যাগুলো ব্যাখ্যা করো। অধ্যাপক স্যামুয়েলসন অর্থনৈতিক সমস্যাগুলোকে তিনটি মৌলিক প্রশ্ন আকারে সাজিয়েছেন। আধুনিক অর্থনীতিবিদগণ উক্ত তিনটি প্রশ্নের সাথে আরও দুইটি প্রশ্ন যোগ করে মোট 5টি প্রশ্ন আকারে সাজিয়েছেন। প্রশ্নগুলো ক থেকে গ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অধ্যাপক স্যামুয়েলসনের, আর ঘ এবং গ নাম্বার যে দুটো প্রশ্ন আছে এ দুটো হলো আধুনিক অর্থনীতিবিদগণ এই প্রশ্ন দুটি তার সাথে যোগ করেছেন। এখন এই প্রশ্নগুলো আমি পড়লাম না, এই প্রশ্নগুলো আবার নিচে আসবে। তাই মানুষ যখন কোনো বিশেষ অভাব পূরণ করতে চায় তখন তাকে অপরাপর অভাবগুলো বর্জন করতে হয়। অর্থাৎ একটা কোনো মানুষের অভাব যদি পূরণ করতে চায় অন্য অভাব তখন তাকে ত্যাগ করতে হয়। তাই দুষ্প্রাপ্য সম্পদের কাম্য ব্যবহারের প্রয়োজনে মানুষের সুযোগ গ্রহণ ও বর্জন করতে হয়। অর্থাৎ দুষ্প্রাপ্য সম্পদের কাম্য ব্যবহার যদি করতে হয় তাহলে একটা সুযোগ, একটা পণ্যের বা একটা অভাব পূরণের যদি সুযোগ গ্রহণ করা হয় আর একটা সুযোগ বর্জন করতে হয়। আশা করি এই কথাগুলো স্বচ্ছ আকারে উপস্থাপন করা আছে বিধায় তোমরা বুঝতে পেরেছ। এখন অর্থনৈতিক সমস্যা যেগুলো আছে অর্থাৎ 5টি অর্থনৈতিক সমস্যা স্যামুয়েলসন দিয়েছেন 3টি, আর হলো আধুনিক অর্থনীতিবিদগণ আরো 2টির সাথে যোগ করেছেন, সেগুলো নিম্নে বর্ণনা করা হবে। প্রথম হলো কি পণ্য কি পরিমাণে উৎপাদন করা হবে। অনেক প্রয়োজনীয় পণ্যের মধ্যে বাছাই করে নিতে হয় কি কি পণ্য অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদন করতে হবে। একটি পণ্য উৎপাদন করতে অপর একটি পণ্য উৎপাদন ছেড়ে দিতে হয়। অর্থাৎ একাধিক পছন্দের মধ্যে একটি পণ্যের অতিরিক্ত উৎপাদন পেতে হলে অন্য পণ্যের একটি নির্দিষ্ট পরিমাণ পাওয়ার সুযোগ ত্যাগ করতে হয়। মোট কথা হলো একটি পণ্যের অতিরিক্ত উৎপাদন যদি বাড়াতে হয় আরেকটি পণ্যের উৎপাদন কমাতে হবে। এ কারণেই সুযোগ ব্যয়ের ধারণার উদ্ভব হয়েছে। একটি সম উৎপাদন রেখার সাহায্যে বিষয়টি তুলে ধরা যায়। এখন নিম্নে সমুৎপাদন রেখা এবং তার বিবরণ দিয়ে এই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। এখন আমি এই চিত্র এবং তার বিবরণটা ব্যাখ্যা এখানে করব না, কারণ আমাদের সামনের প্রশ্নে
সম উৎপাদন রেখার এই সমস্যাটা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করতে হবে, আলাদা প্রশ্নই আছে। তাই সেই প্রশ্নটার সমাধান করতে গিয়ে আমরা সম উৎপাদন রেখার বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে ধরব, বুঝব, জানব। তাই এখানে বিশ্লেষণ করব না। এখানে তোমাদের যদি বিশ্লেষণ করার প্রয়োজন হয় তোমরা একটু দেখে নাও। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, কিভাবে কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে? উৎপাদনের উপকরণসমূহ সীমিত বলে নির্বাচিত পণ্য কিভাবে কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে, অথবা একাধিক পদ্ধতি প্রয়োগ করে কাম্য উৎপাদন যায় কিনা তা নির্বাচন করা হলো সমস্যা। এখন এখানে একটা বুঝতে পারছো কোন পদ্ধতিতে। এই পদ্ধতিটা অর্থনীতির ভাষায় দুইভাবে পদ্ধতি উল্লেখ করা যায়। যেমন একটা হলো চিত্রে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো, ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন নির্দেশিত। এখন এখানে ইপি একটি সম উৎপাদন রেখা। এই উৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন কিন্তু একই নির্দেশ করবে। এখন এখানে এ এবং বি দুইটা বিন্দু আছে, এই দুই বিন্দুতেই উৎপাদন নির্দেশ করবে 10 একক। এই সম উৎপাদন রেখা দুইভাবে উৎপাদন করা যায়। একটা হলো উৎপাদন মূলধন বেশি নিয়োগ করে, শ্রম কম নিয়োগ করে। আরেকভাবে উৎপাদন করতে পারে মূলধন কমিয়ে শ্রম বাড়িয়ে। এখন উৎপাদনকারী ঠিক করে নিবে সে শ্রম বাড়িয়ে উৎপাদন করবে না মূলধন বাড়িয়ে উৎপাদন করবে। তাহলে তোমরা চিত্রে দেখো, এ বিন্দুতে যদি উৎপাদনকারী উৎপাদন করে থাকে তাহলে মূলধন নিয়োগ করতে হবে ON পরিমাণ, কিন্তু শ্রম নিয়োগ করতে হবে OM পরিমাণ। কিন্তু বি বিন্দুতে যদি উৎপাদনকারী উৎপাদন করে তাহলে মূলধন নিয়োগ করতে হবে ON পরিমাণ এবং শ্রম নিয়োগ করতে হবে OM পরিমাণ। তাহলে এ বিন্দুতে হবে পুঁজি নিবিড় কৌশল, অর্থাৎ এক্ষেত্রে পুঁজি বা মূলধন বেশি নিয়োগ করা হবে। আর বি বিন্দুতে হবে শ্রম নিবিড় কৌশল, এক্ষেত্রে শ্রম বেশি নিয়োগ করা হবে। এখন এখানে চিত্র এবং তার বিবরণ দেখতে পাচ্ছ এবং আমার ভাষায় আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি এগুলো সমন্বয় করে তোমরা নিজেরা বুঝতে পারবে। এখন প্রশ্ন হলো, কার জন্য উৎপাদন করা হবে বা উৎপাদিত পণ্য কিভাবে বণ্টন করা হবে? উৎপাদিত পণ্য সামগ্রী কিভাবে সমাজের মানুষের মধ্যে বণ্টনে সমতা ও ন্যায় বণ্টন প্রতিষ্ঠিত হয়েছে তা নিশ্চিত করাই হলো সমস্যা। সমাজে সমবণ্টন প্রতিষ্ঠা করতে গেলে ন্যায় বণ্টন লঙ্ঘিত হয় বা ন্যায় বণ্টন বাধাগ্রস্ত হয়, আবার ন্যায় বণ্টন প্রতিষ্ঠা করতে গেলে সমবণ্টন লঙ্ঘিত হয়। এখন এই কথাটা আমরা একটা সরল উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। ধরা গেল সমাজে 10 জন ব্যক্তি কাজ করে 15 একক পণ্য উৎপাদন করে। সমবণ্টন করলে প্রত্যেক ব্যক্তি 1.5 একক করে পণ্য পায়। কিভাবে পায়? 10 জন ব্যক্তি উৎপাদন করে 15 একক, অর্থাৎ একজন ব্যক্তি উৎপাদন করে 15 ভাগ 10 সমান 1.5 একক করে পাবে। কিন্তু সমাজে আরো 5 জন অক্ষম মানুষ থাকলে ন্যায় বণ্টন হলো না, কারণ এর ফলে অক্ষম 5 জন ব্যক্তি খেতে পাবে না। আবার ন্যায় বণ্টন হলে প্রত্যেকে 1 একক করে পাবে। কেন ন্যায় বণ্টন করলে? সমাজে যেহেতু 10 জন সক্ষম ব্যক্তি আছে এবং 5 জন আছে অক্ষম ব্যক্তি, তো
অর্থাৎ 10 জন সক্ষম এবং 5 জন অক্ষম, মোট হলো 15 জন ব্যক্তি। 15 জন ব্যক্তির মধ্যে যদি 15 একক ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে পাবে হলো 1 একক করে। কাজেই সমস্যা হলো সেখানেই কিভাবে সমবন্টন এবং ন্যায় বন্টনের মধ্যে সমন্বয় সাধন করা যায়। আশা করি তোমাদের স্বচ্ছ করে ধারণা দিতে পেরেছি। এখন এই আমরা ইতিপূর্বে অর্থাৎ উপরের যে 3টি প্রশ্ন এবং তার সমাধান নিয়ে ব্যাখ্যা করেছি, সে 3টি অধ্যাপক স্যামুয়েলসনের ব্যাখ্যা, এবং আধুনিক অর্থনীতিবিদ যে আরও 2টি প্রশ্ন সাজিয়েছেন বা প্রশ্ন উপস্থাপন করেছেন, সেই প্রশ্ন দুটি এখন থেকে। ঘ নাম্বার, প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার হয়েছে কি? অর্থনৈতিক সমস্যা শুধু সম্পদের স্বল্পতা বা সীমাবদ্ধতার কারণে সকল সমস্যার সৃষ্টি হয় না, বরং প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে অর্থনৈতিক সমস্যা থেকেই যায়। একটা উদাহরণে যাই, যেমন জাপান ও বাংলাদেশের জমির উর্বরতা কাছাকাছি হওয়া সত্ত্বেও জাপানের একর প্রতি জমির বাৎসরিক গড় উৎপাদন 2 টন ধান, কিন্তু বাংলাদেশের একর প্রতি জমির বাৎসরিক গড় উৎপাদন 1 টন ধান। কাজেই বলা যায় জাপান জমির সর্বোচ্চ উৎপাদন লক্ষ্যে ব্যবহার করতে পেরেছে, যা বাংলাদেশ পারেনি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ ভূমি অক্ষে জমির পরিমাণ, লম্ব অক্ষে উৎপাদন নির্দেশিত। এখন টিপিবি অর্থাৎ বাংলাদেশের মোট উৎপাদন রেখা, টিপি মানে টোটাল প্রোডাক্ট, বাংলাদেশের টোটাল প্রোডাক্ট মানে টিপিবি, আর টিপিজে অর্থাৎ টোটাল প্রোডাক্ট অফ জাপান, জাপানের মোট উৎপাদন। তাহলে একই পরিমাণ জমির পরিমাণ, ওএম জমির পরিমাণে জাপান উৎপাদন করতে পেরেছে এমবি পরিমাণ, কিন্তু বাংলাদেশ উৎপাদন করতে পেরেছে এমএ পরিমাণ বা এম পরিমাণ। তাহলে জাপান বেশি উৎপাদন করতে পেরেছে এবি পরিমাণ। তাহলে বলা যায় যে জাপান জমির সর্বোচ্চ উৎপাদন এর লক্ষ্যে ব্যবহার করতে পেরেছে। আশা করি এই চিত্র এবং তার বিবরণ আর উপরে যে আমি ব্যাখ্যা দিয়েছি, তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমাদের কাছে স্বচ্ছ হয়েছে। এখন শেষ প্রশ্ন, অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে কি? সীমিত সম্পদ কাজে লাগিয়ে কিভাবে অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করা যায় তা একটি অর্থনৈতিক সমস্যা হিসাবে বিবেচিত। মানুষ তার উপরের সকল অর্থনৈতিক সমস্যা উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগের মাধ্যমে সমাধান করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। এখন এই উপরে যে প্রশ্নগুলো পড়েছ, এই প্রশ্নগুলোয় চিত্র বিশ্লেষণ এত গভীরভাবে পড়ার দরকার নেই। এখানে উপরের যে কথাগুলো আছে, বিশ্লেষণগুলো আছে, সেগুলো ভালো করে বুঝলেই তাহলেই এই প্রশ্নটার সহজেই তোমরা ধরতে পারবে। এখন চিত্র এবং বিশ্লেষণ এখানে মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র বুঝতে চেষ্টা করবে। আর অর্থনীতি বিষয়টি বোঝার বিকল্প নেই। এবার আসো, অর্থনৈতিক ব্যবস্থা ও বিকল্প অর্থব্যবস্থা বলতে কি বোঝো? আর্থ-সামাজিক বৈশিষ্ট্যের আলোকে অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ, নিয়ম নীতি বা বিধি ব্যবস্থাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ মানুষ যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে এবং যেসব নিয়ম নীতির মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আশা করি বুঝতে পেরেছ। এখানে মূল কথাই হলো
অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ, নিয়ম নীতি বা বিধি ব্যবস্থা, এতটুকুই হলো অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থা, এখন আসো আমরা বিকল্প অর্থব্যবস্থা কাকে বলে। পৃথিবীতে বিভিন্ন দেশে 4টি অর্থব্যবস্থা প্রচলন আছে, এগুলোকে বিকল্প অর্থব্যবস্থা বলে। তাহলে আমরা প্রথমে জানলাম অর্থব্যবস্থা কাকে বলে। অর্থব্যবস্থা হলো অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ, নিয়ম নীতি বা বিধি ব্যবস্থাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আর পৃথিবীতে এরকমের অর্থব্যবস্থা বা এরকম নিয়ম নীতি আছে, নিয়ম নীতি সম্মিলিত অর্থব্যবস্থা আছে 4টি। এই 4টি, এইগুলোকে, এই চার ধরনের অর্থব্যবস্থাকে বিকল্প অর্থব্যবস্থা বলে। বিকল্প অর্থব্যবস্থাগুলো হলো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। এখন প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার বর্ণনা দাও। বিকল্প অর্থব্যবস্থাগুলো তোমরা উপরে পড়েছ, এগুলোর বর্ণনা যদি চায় তাহলে সবগুলোরই বর্ণনা দিতে হবে, তবে স্বল্প করে। তাহলে আমরা এখানে বিশদভাবে জানব, সেখান থেকে আমরা নিজেরাই আমাদের প্রশ্নের মানের অনুসারে সংক্ষিপ্ত এবং প্রসারিত করব। প্রথমে পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড মুনাফা নির্ভর হয়, সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত, ভোক্তা ও উৎপাদকের অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনরূপ সরকারি বা প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ থাকে না, তাকে বিশুদ্ধ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। তাহলে এই কথাটা থেকে বোঝা যাচ্ছে সব অর্থনৈতিক কর্মকাণ্ডই হবে মুনাফা নির্ভর, সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত হবে, ভোক্তা ও উৎপাদকের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, সেইটি হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থব্যবস্থা সম্পর্কে আরও কিছু তথ্য আছে, এই তথ্যগুলো তোমরা নিজেরা পড়ে নিবে, এগুলো সহজ আকারে সাজানো আছে। এখন প্রশ্ন হলো, পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমি সহজ আকারে, সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবে। তাই এই পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরা পড়ে নাও। তোমরা ক থেকে নিয় পর্যন্ত পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এবং বিবরণগুলো দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা পড়ো। এই প্রশ্নের বাকি বৈশিষ্ট্যগুলো এবং তার বিবরণগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ো। এখন প্রশ্ন হলো, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কুফলগুলো ব্যাখ্যা করো। উপরে যে তোমরা বৈশিষ্ট্য যেগুলো পড়েছ, সেই বৈশিষ্ট্য থেকে কিন্তু কতগুলো কুফল অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থার খারাপ দিকগুলো যেগুলো বিদ্যমান সেগুলো দেখতে পাচ্ছ। এগুলো সহজ আকারে উপস্থাপন করা আছে, তোমরা নিজেরা পড়লেই পারবে। এখন প্রশ্ন হলো, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আর এক নাম হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা। তাহলে এখন পুঁজিবাদী অর্থব্যবস্থার সম্পূর্ণ উল্টা রূপ হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে আমরা একটু সংজ্ঞা পড়ি, তাহলে স্বচ্ছ হবে। যে অর্থব্যবস্থায় সম্পত্তির উপর রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, অর্থনৈতিক সকল কর্মকাণ্ড ও অর্থনৈতিক সমস্যার সমাধান
সরকারি উদ্যোগে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের নির্দেশে পরিচালিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। তাহলে অর্থব্যবস্থা সম্পত্তির মালিক হবে রাষ্ট্র। সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সবগুলোর সমস্যা এবং সমাধান করবে রাষ্ট্র। কার মাধ্যমে করবে? পরিকল্পনা কমিশনের নির্দেশে করবে। সরকার পরিকল্পনা কমিশনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করবে। এইটাই হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরও কিছু বিবরণ আছে, বিশ্লেষণ আছে, সেগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। এখন তোমরা দেখতে পাচ্ছ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো সহজ আকারে, সংক্ষিপ্ত আকারে আমি সাজিয়ে রেখেছি। তোমরা এই বৈশিষ্ট্যগুলো নিজেরা পড়লে পারবে। তোমরা ডিসপ্লেতে ক থেকে নিয় পর্যন্ত সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এবং তার বিবরণগুলো দেখতে পাচ্ছ। এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এই প্রশ্নের বাকি বৈশিষ্ট্যগুলো এবং তার বিবরণগুলো দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য। এই দুটি পার্থক্য যদি বিশ্লেষণ করতে বলা হয়, প্রথমেই তোমাকে যাদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে বলা হবে তাদের সংজ্ঞা ছোট আকারে উপস্থাপন করো। তারপর এদের মধ্যে যে পার্থক্যগুলো পাওয়া যায় সেই পার্থক্যগুলো আলাদা আলাদা করে তোমরা বিশ্লেষণ করো, তাহলে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। তাহলে এখানে যেহেতু পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে, তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে সেটা প্রথমে আমরা বিবরণ দিলাম। তারপর এই দুই অর্থব্যবস্থার মধ্যে যে পার্থক্যগুলো পরিলক্ষিত হয় সেগুলো আমি নিচে ছক আকারে সাজিয়ে রেখেছি, তোমরা নিজেরা পড়লেই পারবে। তোমরা 1 থেকে 8 পর্যন্ত পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পার্থক্যগুলো দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা পড়ে নাও। এই প্রশ্নের বাকি অংশটুকু অর্থাৎ 9 থেকে 13 পর্যন্ত পার্থক্যগুলো দেখতে পাচ্ছ। পাশাপাশি আরও কিছু এই প্রশ্নের অংশ দেখতে পাচ্ছ, অর্থাৎ উপসংহারে যে কথাটা বলা যায় সেটা দেখতে পাচ্ছ। এটাও তোমরা নিজেরা পড়লেই পারবে। এখন প্রশ্ন হলো মিশ্র অর্থব্যবস্থা বলতে কি বোঝো? বাংলাদেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান বিশ্লেষণ করো। মিশ্র মানে মিশানো। অর্থব্যবস্থা বলতে তো অবশ্যই বুঝতে অর্থ ব্যবস্থা মানে আর্থিক নিয়ম নীতি। এখন পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণ রূপই হলো মিশ্র অর্থব্যবস্থা, আর বাংলাদেশে সেই অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে আমরা সংজ্ঞাটা আমরা জানি যে অর্থব্যবস্থায় সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয় স্বীকৃত। তো সম্পত্তি উপর মালিকানাও, ব্যক্তি মালিকানাও থাকবে, রাষ্ট্রীয় মালিকানাও থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ড আংশিক ব্যক্তি উদ্যোগে, বাজার প্রক্রিয়া এবং আংশিক সরকারি উদ্যোগে পরিকল্পনা কমিশনের নির্দেশে পরিচালিত হয় তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। তাহলে এক্ষেত্রে এই অর্থব্যবস্থায় যেমন ব্যক্তি উদ্যোগেও বাজার প্রক্রিয়া নিয়ন্ত্রিত থাকে, আবার সরকারি উদ্যোগেও কিন্তু পরিচালিত হয়ে থাকে বা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এইটাই হলো মিশ্র অর্থব্যবস্থা। এই মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে আরও কিছু তথ্য
বিশ্লেষণ আছে, যেগুলো তোমাদের কিন্তু অনুধাবন অথবা প্রয়োগমূলক প্রশ্নের উত্তর হিসাবে এখানে উপস্থাপন করেছি। তোমরা অবশ্যই এ প্রশ্নের বাকি অংশটুকু পড়ে নিবে। এখন তোমরা দেখতে পাচ্ছ মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো। এই বৈশিষ্ট্যগুলো আমি সহজভাবে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে রেখেছি। তোমরা ক থেকে ঝ পর্যন্ত মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এবং তার বিবরণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। মিশ্র অর্থব্যবস্থার বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং বিবরণগুলো দেখতে পাচ্ছ। এখন তোমরা দেখতে পাচ্ছ সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার পার্থক্য লিখো। তাহলে সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার সংজ্ঞা প্রথমে আমরা দিলাম। এদের মধ্যে যে পার্থক্যগুলো পাওয়া যায় সেই পার্থক্যগুলো 1 থেকে 7 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। আট থেকে 13 পর্যন্ত পার্থক্যগুলো দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থব্যবস্থায় উত্তম অথবা দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থব্যবস্থায় উত্তম। বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশ থাকবে, না হলে দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থব্যবস্থায় উত্তম। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থার সুবিধাগুলো বা কতটুকু অ্যাডভান্টেজ আছে সেইগুলো আমরা আমাদের বিবরণ করতে হবে, তাহলে এর উত্তরটা পাওয়া যাবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় কি আছে সেটা আগে জানলাম। তারপর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি আছে সেটাও জানলাম। মিশ্র অর্থব্যবস্থায় কি আছে সেটাও জানলাম। জানার পরে আমরা শেষ কথায় বলতে পারি, মিশ্র অর্থব্যবস্থায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সম্পদ অর্জন, ভোগের স্বাধীনতা যেমন স্বীকৃত, তেমনি সম্পদ ও আয় বণ্টনের সরকারি নিয়ন্ত্রণও কার্যকর। অর্থনৈতিক অভিজ্ঞতায় ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনোটাতেই সমাজের কাম্য উন্নয়নের জন্য মিশ্র অর্থব্যবস্থার মতো এককভাবে যথেষ্ট নয়। এজন্য দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থব্যবস্থাকে অর্থনৈতিক সমস্যা সমাধানের উত্তম উপায় বলে মনে করা হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন উপরের যে বিশ্লেষণগুলো আছে সেগুলো তোমরা দেখো এবং এই আমি যে কথাটুকু বললাম সেই কথাটুকু দেখো, তাহলে তোমরা নিজেরাই এই প্রশ্নটির উত্তর সহজেই রপ্ত করতে পারবে। পরবর্তী প্রশ্ন হলো, ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে? মানব জীবনে কোরআন আল্লাহ প্রদত্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে প্রচারিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহর নির্দেশে মানব জীবনের পথ চলার অধ্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহৎ কাজগুলো করেছেন এবং যে উপদেশগুলো দিয়েছেন তাহাই হলো হাদিস। তাহলে মূল কথা হলো, আল্লাহ প্রেরিত কিতাব হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, এর কিতাবটা হলো কোরআন। আর হলো আল্লাহর নির্দেশে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহৎ কাজগুলো করেছেন এবং যে উপদেশগুলো দিয়েছেন সেটা হলো হাদিস। এখন কোরআন ও হাদিসে উল্লেখিত যে বিষয়গুলো সাধারণের কাছে বোধগম্য নয় তা বোধগম্য করার লক্ষ্যে ইজমা ও কিয়াসের উদ্ভব হয়। সুতরাং ইসলামী অর্থব্যবস্থার মূল উৎস হল পবিত্র আল কোরআন, আল হাদিস, ইজমা ও কিয়াস। তাই এক বাক্যে বলা যায়, ইসলামী বিধান তথা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে পরিচালিত অর্থনীতিকে ইসলামী অর্থব্যবস্থা বলে। এর চেয়ে সহজভাবে উপস্থাপন আর হবে বলে মনে হয় না। আশা রাখি বুঝতে পেরেছ। এখন তোমরা দেখতে পাচ্ছ ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো সহজ আকারে, সংক্ষিপ্ত আকারে আমি উপস্থাপন করে রেখেছি। তোমরা এই বৈশিষ্ট্যগুলো ক থেকে নিয় পর্যন্ত দেখতে পাচ্ছ এবং তার বিশ্লেষণও দেখতে পাচ্ছ। এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এই প্রশ্নের বাকি অংশটুকু দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো মিশ্র ও ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য। এটাও তোমরা নিজেরা পড়ে নাও, তাহলেই পারবে। এই প্রশ্নের বাকি অংশটুকু দেখতে পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ও ইসলামী অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য। তাহলে এখানে পুঁজিবাদীও যে কথা, ধনতান্ত্রিক একই কথা। এই পুঁজিবাদী এবং ইসলামী অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। এটাও ইতিপূর্বে যে সূত্র অনুসারে বলেছি সেই সূত্র অনুসারে তোমরা মন দিয়ে পড়ে যাও, তাহলে নিজেরাই পারবে। তোমরা এই পার্থক্যগুলোর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত পার্থক্যগুলো দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা পড়ে নাও। এই প্রশ্নের বাকি অংশটুকু দেখতে পাচ্ছ। পরের প্রশ্নে যাব আমি। অদৃশ্য হাত বা বাজার প্রক্রিয়া বা দাম প্রক্রিয়া বলতে কি বোঝো? অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন এই অদৃশ্য হাত কথাটি উল্লেখ করেন। অদৃশ্য মানে যা দেখা যায় না, হাত মানে কোনো শক্তি। এখন এই কথাটার অনেকগুলো বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণগুলো তোমরা দেখে নিবে। আমি শুধু অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণটু তোমাদের সামনে উপস্থাপন করছি। বাজারের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা এবং তাদের পছন্দ অপছন্দ দ্বারা পরিচালিত হয়ে একটি শৃঙ্খলার মধ্যে আবর্তনের মাধ্যমে বাজারে পণ্যের দাম ও পরিমাণ নির্ধারিত হয়। বিশুদ্ধ মুক্ত বাজার অর্থনীতিতে পণ্যের দাম ও পরিমাণ নির্ধারণে বাজার প্রক্রিয়া সমন্বয় সৃষ্টি হওয়াকে অদৃশ্য হাত বলে। এই কথাটা যদি একটু শক্ত লাগে, তাহলে এক বাক্যে আমরা একটু শিখি। কোনো প্রকার নিয়ন্ত্রণ ছাড়া অর্থনীতিতে পণ্যের দাম ও পরিমাণ নির্ধারণ প্রক্রিয়াকে অদৃশ্য হাত বলে। উপরের কথাটা যদি বুঝো, অবশ্যই দরকারি জিনিস এখানে আছে, তবে তার মধ্যে থেকে মোট কথায় এক বাক্যে কিন্তু এই কথাটাই বলা যায়, কোনো প্রকার নিয়ন্ত্রণ ছাড়া অর্থনীতিতে পণ্যের দাম ও পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় অদৃশ্য হাত।
বাজারের দুইটা পক্ষ থাকে, একটা হলো ক্রেতা আর একটা হলো বিক্রেতা। ক্রেতা চায় কম দামে কিনতে, বিক্রেতা চায় বেশি দামে বিক্রয় করতে। এদের মধ্যে সরাসরি দর কষাকষি হয়। কষাকষি হয়ে এমন একটা অবস্থানে ফিরে আসে বা শৃঙ্খলার মধ্যে আবর্তন হয় যার মাধ্যমে দাম এবং পরিমাণ নির্ধারিত হয়। এই যে শৃঙ্খলার মধ্যে আবর্তিত হয়েছে বা সমন্বয় সৃষ্টি হয়েছে, এটার নামই হলো অদৃশ্য হাত। আমি নিজের ভাষায় আরো স্বচ্ছ করে উপস্থাপন করতে চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছ। আর আমি যে কথাগুলো বুঝিয়ে বলবো সেগুলো কিন্তু আমি তোমাদের উপরে উপস্থাপন করে রেখেছি, অবশ্যই তোমরা এগুলো পড়ে নিবে। এবার দেখতে পাচ্ছ বাজার অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতি বলতে কি বোঝো? এটা তোমরা পারবে যে অর্থব্যবস্থায় মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান তথা সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বাজারের চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা পরিচালিত হয়, তাকে বাজার অর্থনীতি বলে। অর্থাৎ এক্ষেত্রে কোনো সরকার বা প্রাতিষ্ঠানিক কোনো হস্তক্ষেপ থাকবে না। এইটি হলো মুক্ত বাজার অর্থনীতি। এখন দেখতে পাচ্ছ মুক্ত বাজার অর্থনীতি ও নিয়ন্ত্রিত বাজার অর্থনীতির মধ্যে তুলনা। এটাও স্বচ্ছ করে সহজ ভাষায় আমি উপস্থাপন করে রেখেছি, তোমরা নিজেরা পড়লেই পারবে। তাই তোমরা এই প্রশ্নটা নিজেরা পড়ে নাও। পরের প্রশ্ন হলো ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝো? ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণ করতে গিয়ে অনেক বড় হবে, তাই আমি বড় না করে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি। কারণ এই ব্যষ্টিক অর্থনীতি ব্যাখ্যা করতে গিয়ে, সামষ্টিক অর্থনীতি ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবধারায় বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। তাদের এই ভাবধারার আলোকে যেগুলো বোঝা যায় সেগুলো নিম্নে আলোচনা করা হলো। ব্যষ্টিক অর্থনীতি শব্দটি ইংরেজি শব্দ হলো মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো কথাটি এসেছে মাইক্রোস থেকে, যার অর্থ হলো ক্ষুদ্র। এখন তাহলে এর সংজ্ঞা, অর্থনীতির বিশ্লেষণে আকারে ক্ষুদ্র ব্যক্তি, পরিবার ও ফার্মসমূহের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তার সাথে সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। আর বাকি বিশ্লেষণ তোমরা নিজেরা পড়ে নিও। তবে মনে রাখো, ব্যষ্টিক অর্থনীতির প্রধান চলক হলো দাম, সেজন্য ব্যষ্টিক অর্থনীতিকে বলা হয় দাম তত্ত্ব। সামষ্টিক অর্থনীতি, ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দটি এসেছে ম্যাক্রোস থেকে, যার অর্থ হলো বৃহৎ। তাহলে আমি সংজ্ঞায় যাই এবার। অর্থনীতি বিশ্লেষণে আকারে বৃহৎ, সামগ্রিক বা জাতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম এবং তার সাথে সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। এ সামষ্টিক অর্থনীতির প্রধান চলক হল জাতীয় আয়, তাই সামষ্টিক অর্থনীতিকে আবার আয়তত্ত্ব বলা হয়। আমি কিন্তু সংক্ষিপ্ত কথার মধ্যেই অনেকগুলো তথ্য উপস্থাপন করেছি, প্রতি বাক্যে কিন্তু এক একটা তথ্য উপস্থাপন করা আছে, তাই প্রতি বাক্যই তোমাদের পড়তে হবে, জানতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ সামষ্টিক অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। তো প্রথমে তোমরা জানো সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, এ সম্পর্কে তোমরা লিখলে। তারপরে এদের মধ্যে যে পার্থক্যগুলো পাওয়া যায় সেই পার্থক্যগুলো নিম্নে আলোচনা করা হলো। সে পার্থক্যগুলো 1 থেকে 8 পর্যন্ত দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এবং এর মধ্যে এই পার্থক্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেগুলো আন্ডারলাইন করা আছে, তোমরা এগুলো ভালো করে রপ্ত করতে চেষ্টা করো।
এই প্রশ্নের বাকি অংশটুকু অর্থাৎ ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতির পার্থক্যটুকু দেখতে পাচ্ছ। এখন পরের প্রশ্ন হলো উৎপাদন সম্ভাবনা রেখা। ইংরেজি প্রতিশব্দ হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষিপ্ত আকারে পিপিসি কাকে বলে। আমি বিশ্লেষণে যাব না, সংক্ষিপ্ত আকারে তোমাদের বুঝিয়ে যাচ্ছি। যে রেখার বিভিন্ন বিন্দু সীমিত সম্পদের সাহায্যে দুটি পণ্যের সম্ভাব্য বিকল্প উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তো এখানে বলা হয়েছে যে রেখার বিভিন্ন বিন্দু সীমিত সম্পদের সাহায্যে দুটি পণ্য সম্ভাব্য বিকল্প উৎপাদন সংমিশ্রণ, মানে একটার বিকল্প আরেকটা সংমিশ্রণ, উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এক বাক্যে আমি শেষ করলাম এবং এই ব্যাখ্যাটার অর্থাৎ সংজ্ঞাটার বিশ্লেষণটা আরো স্বচ্ছ হবে আমরা নিচের দিকে লক্ষ্য করলে। তোমরা একটি লক্ষ্য করো, একটি কাল্পনিক তালিকা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তালিকা দেওয়া আছে এক্স পণ্য 0, 60, 65, 80, ওয়াই পণ্য 100, 60, 30 এবং 0। এখন তাহলে এক্স পণ্য যদি উৎপাদন বাড়াতে হয়, এখানে বাড়ানো হয়েছে 0 থেকে 60, 75, এক্স পণ্য উৎপাদন বাড়াতে হয়, ওয়াই পণ্যের উৎপাদন কিন্তু কমাতে হয়েছে। তার কারণ উৎপাদনের উপকরণ বা সম্পদ সীমিত। তাহলে এখানে যে সংমিশ্রণটা আছে সেটা আমরা পরে বুঝছি। এখন এটা আমরা যদি চিত্র অঙ্কন করতে যাই, আমরা ভূমি অক্ষে এক্স পণ্য আর লম্ব অক্ষে ওয়াই পণ্য নির্দেশিত। এখন এক্স পণ্য যখন 0, অর্থাৎ এক্স পণ্য উৎপাদন করা হয় না, তখন সকল সম্পদ ওয়াই পণ্য উৎপাদন কার্যে ব্যবহৃত হয়। তখন ওয়াই পণ্য উৎপাদন করতে পারে 100 একক, যা এ বিন্দু দ্বারা প্রকাশ করছে। এখানে সংমিশ্রণ বিন্দু তালিকায় দেখতে পাচ্ছ এ। এখন এক্স পণ্য যখন 60, অর্থাৎ 0 থেকে 60 এক্স পণ্য বৃদ্ধি করা হয়েছে, তখন ওয়াই পণ্য 100 থেকে হ্রাস পেয়ে 60 হয়েছে, ওয়াই পণ্য 60 হয়েছে। এর সংমিশ্রণ বিন্দু চিত্রে দেখতে পাচ্ছ বি বিন্দু। তাহলে এক্স পণ্য উৎপাদন বাড়ানো হয়েছে, ওয়াই পণ্যের উৎপাদন হ্রাস করা হয়েছে, এর সংযোগ বিন্দু পেয়েছি বি। এরকমের এক্স পণ্য 75, তখন ওয়াই পণ্য 30, সংযোগ বিন্দু সি। এক্স পণ্য 80, তখন ওয়াই পণ্য 0, অর্থাৎ এক্স পণ্য উৎপাদন করতে সকল সম্পদ ব্যবহার করা হয়েছে, তখন আর ওয়াই পণ্য উৎপাদন করা সম্ভব হয়নি। তখন এক্স পণ্যের উৎপাদন হলো 80 একক, যার সংযোগ বিন্দু চিত্রে ডি দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে তালিকা থেকে আমরা সম উৎপাদন রেখা অঙ্কন করতে পেরেছি। এখন কিভাবে সম উৎপাদন, এখন তাহলে এই যে সংযোগ বিন্দু আছে এ বি সি ডি, এই বিন্দুগুলো যখন আমরা একটা যোগ করে দিব বা রেখা টেনে দিব, তাহলে এই রেখা টেনলে এ এবং ডি যে রেখাটা পাবো, এই রেখাটা হবে সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখার বাইরে একটা বিন্দু আছে জি বিন্দু। এই জি বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারে না। এই বিন্দুটাকে বলা হয় অ-অর্জনযোগ্য বিন্দু, কারণ এই বিন্দুতে উৎপাদন করতে গেলে যে উপকরণ দরকার বা সম্পদ দরকার, সেই সম্পদ উৎপাদনকারীর নেই। তাই জি বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারে না। উৎপাদনকারী এ বিন্দুতে উৎপাদন করতে পারে, বি বিন্দুতে উৎপাদন করতে পারে, সি বিন্দুতে উৎপাদন করতে পারে, ডি বিন্দুতে উৎপাদন করতে পারে, অথবা এ থেকে ডি এর মধ্যে যে কোনো
একটা বিন্দু অন্য আর একটা বিন্দুও সে উৎপাদন করতে পারে, তবে এই রেখার মধ্যেই থাকতে হবে। আর এই রেখার মধ্যে একটা বিন্দু দেখতে পাচ্ছ, এফ বিন্দু। এই এফ বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করবে না, কারণ উৎপাদনকারীর কাছে যে সক্ষমতা আছে বা সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে উৎপাদনকারী আরও বেশি উৎপাদন করতে পারে। এফ বিন্দুতে কিন্তু এক্স পণ্য এবং ওয়াই পণ্যের উৎপাদনের পরিমাণ কম প্রকাশ পায় বা কম নির্দেশ করে। সুতরাং অদক্ষ অঞ্চল হলো, অদক্ষ বিন্দু হলো এফ বিন্দু। এই এফ বিন্দুতে যদি উৎপাদনকারী উৎপাদন করে তাহলে সেটা হবে অদক্ষ। আর জি বিন্দু হলো অর্জনযোগ্য, অর্থাৎ অর্জন করা সম্ভব নয়। শুধুমাত্র অর্জন করতে পারবে বা উৎপাদন করতে পারবে এ থেকে ডি এর মধ্যে যে কোনো একটা বিন্দু। তা চিত্রে দেখতে পাচ্ছ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এর যে কোনো একটা বিন্দু বা সংমিশ্রণ উৎপাদনকারী পছন্দ করে নিতে পারে। তাহলে এ থেকে ডি পর্যন্ত যদি যোগ করা হয় তাহলে কিন্তু এ থেকে ডি যে রেখাটা পাওয়া গেছে এইটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা পরবর্তীতে হাতে কলমে আমরা এই তালিকা থেকে চিত্রটা অঙ্কন করব। এখন যেহেতু তোমাদের এই অধ্যায় সম্পর্কে সার্বিক ধারণা দিচ্ছি, এক্ষেত্রে তোমাদের আর এভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এখন আমি যে কথাগুলো বললাম ইতিপূর্বে, এখানে সেই কথাগুলোই সুন্দর করে সাজানো আছে। তোমরা নিজেরা চিত্রের সাথে এই বিশ্লেষণগুলো পড়ে নিও, তাহলে তোমাদের কাছে আরো স্বচ্ছ হবে। প্রথমে সূচিতে অর্থাৎ তালিকায় বিবরণ দেওয়া আছে। তালিকার কথায় আমি যে কথাগুলো তালিকা সম্পর্কে বিবরণ দিছি সেই তালিকার কথাটাই কিন্তু এখানে আছে। আর চিত্রের কথা যে বিবরণ দিছি সেটা এখানে স্বচ্ছ করে সাজানো আছে। এখন এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা ইতিপূর্বে আমি বলে ফেলেছি, তাই এখানে আর রিপিট করলাম না। তোমরা সূচি এবং চিত্রের বিবরণটা দেখে নাও। এখন প্রশ্ন হলো, একটি উৎপাদন সম্ভাবনা রেখার কাম্য বিন্দু নির্দেশ করো। উৎপাদনকারীর সম্পদের কাম্য ব্যবহার করতে হলে উৎপাদন সম্ভাবনা রেখার উপর যে কোনো সংমিশ্রণ বিন্দুতে উৎপাদন করতে হবে। তাই উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন রেখার সীমান্ত রেখা বলা হয়। আবার উৎপাদন সম্ভাবনা রেখার উপর যেসব বিন্দুতে পুনঃনিয়োগ বা সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে সেই বিন্দুই হলো কাম্য বিন্দু। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার যে বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ নির্দেশ করবে সেটাই হলো কাম্য বিন্দু। তাহলে উপরের যে বিন্দুটা আছে, যে চিত্রটা আছে, উৎপাদনকারী এডি উৎপাদন সম্ভাবনা রেখার জি বিন্দুতে তার সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করতে পারে না। আমি এই কথাগুলো ইতিপূর্বে তোমাদের চিত্র বিশ্লেষণ করতে গিয়ে আমি উপস্থাপন করে ফেলেছি। অতএব তোমরা এই প্রশ্নটি চিত্রর সাথে মিলিয়ে পড়ে নাও। আশা করি তোমরা বুঝতে পারবে। এখন প্রশ্ন হলো, সুযোগ ব্যয় বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। কোনো একটি পণ্য উৎপাদন করতে গেলে তার বিপরীতে অন্য কোনো পণ্য উৎপাদনের যে সুযোগ ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। কথাটা খুব সহজ, আশা করি বুঝেছ। একটি উৎপাদন করলে আরেকটি উৎপাদন ত্যাগ করতে হয়, এ ত্যাগ স্বীকার করাকে অর্থনীতিতে সুযোগ ব্যয় বলে। ওই সুযোগ ব্যয় আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা আবার আনতে হয়েছে।
এখন সূচিতে আমরা বলে যাই, চিত্র আমরা ব্যাখ্যা করি, সূচিতে ব্যাখ্যা করি। দেখো, একজন উৎপাদক তার জমিতে 100 কেজি ধান অথবা 80 কেজি পাট উৎপাদনের সুযোগ রয়েছে। উপরে ধরেছিলাম এক্স পণ্য, ওয়াই পণ্য, এখানে পাট এবং ধান ধরেই আমরা বুঝতে চেষ্টা করেছি। কিন্তু 100 কেজি ধান উৎপাদন করলে 80 কেজি পাট উৎপাদন এর সুযোগ ত্যাগ করতে হয়। চিত্রটার দিকে তাকাও। 100 কেজি যদি ধান উৎপাদন করতে চাই, তাহলে 80 কেজি পাট উৎপাদন আর করতে পারি না। জমি তো কিন্তু একটাই, যেহেতু সম্পদ সীমিত। আবার 80 কেজি পাট উৎপাদন করলে 100 কেজি ধান উৎপাদনের সুযোগ ত্যাগ করতে হয়। যদি 80 কেজি পাট উৎপাদন করতে যাই, তাহলে 100 কেজি ধান উৎপাদন করতে আর পারি না। এক্ষেত্রে 100 কেজি ধান উৎপাদনের সুযোগ ব্যয় 80 কেজি পাট, আবার 80 কেজি পাটের সুযোগ ব্যয় 100 কেজি ধান। অর্থাৎ একটি পণ্যের উৎপাদন বাড়ালে অপরটির উৎপাদন অবশ্যই কমাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন উপরের চিত্রে একই কথা বলা হয়েছে। চিত্রে এডিতে ওএ পরিমাণ ধানের সুযোগ ব্যয় ওডি পরিমাণ পাট। এখানে এ আছে, তাহলে ওএ পরিমাণ ধানের সুযোগ ব্যয় হলো ওডি পরিমাণ পাট, আবার ওডি পরিমাণ পাটের সুযোগ ব্যয় হলো ওএ পরিমাণ ধান। আশা করি চিত্র এবং তার বিবরণ দেখে এ কথাটা তোমাদের কাছে স্বচ্ছ হয়েছে। এখন আমি তোমাদের একটু ভিন্ন রূপে নিব বিভিন্ন অর্থব্যবস্থা সম্পর্কে ধারণা। পৃথিবীতে 4 প্রকার অর্থব্যবস্থা আছে: পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। সম্পদের মালিকানা। পুঁজিবাদীতে সম্পদের মালিকানা ব্যক্তি, ভোক্তা এবং উৎপাদকের পূর্ণ স্বাধীনতা আছে। সরকারি হস্তক্ষেপ কোনো সরকারি হস্তক্ষেপ নাই। বাজার প্রক্রিয়া কিভাবে হয়? স্বয়ংক্রিয় মুক্ত বাজার অর্থনীতি। এখন এই বিশ্লেষণ থেকে তোমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছ এবং সংজ্ঞাটাও পেয়ে যাচ্ছ, ইচ্ছা করলে বানাতে পারতেছ। এই তালিকা থেকে এই 4 প্রকার অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং সংজ্ঞাও, এই তালিকাটা মনে রাখলে তোমরা নিজেরাই সৃষ্টি করতে পারবে। আমি যদি বৈশিষ্ট্যের কথা বলি, পুঁজিবাদী অর্থব্যবস্থার এখানে 4টা বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি। সম্পদের মালিকানা হলো ব্যক্তি, ভোক্তা এবং উৎপাদকের পূর্ণ স্বাধীনতা বিদ্যমান। পুঁজিবাদী অর্থব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ নাই। বাজার প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয় স্বয়ংক্রিয় অর্থব্যবস্থায়। এখানে যেহেতু জায়গা ছোট, সেজন্য মাত্র 4টা আমি বৈশিষ্ট্য উপস্থাপন করেছি। এখন আমি যদি সংজ্ঞাটা বলি, যে অর্থব্যবস্থায় সম্পত্তির মালিকানা ব্যক্তি, ভোক্তা এবং উৎপাদকের পূর্ণ স্বাধীনতা বিদ্যমান, সরকারি কোনো হস্তক্ষেপ নাই, বাজার প্রক্রিয়া নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। তাহলে আমি এই তালিকা থেকে সংজ্ঞাটাও পেয়ে গেলাম এবং বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এরকমের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কথাও, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থার কথাও বিশ্লেষণ করে, টেকনিক করে আমি উপস্থাপন করে রেখেছি, তোমরা পড়ে নিও। এই অধ্যায় এ পর্যন্তই। এখন এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্নে অনেক প্রশ্ন আছে সরাসরি মুখস্থ করতে হবে, আর কিছু প্রশ্ন আছে পিছনের অধ্যায়গুলো ভালো করে বুঝে রপ্ত করে সেগুলো অনুসারে উত্তর দিতে হবে। তবে এখানে বহু নির্বাচনী প্রশ্নে আমি উত্তর একটাই লিখেছি। বহু নির্বাচনের জন্য 4টা প্রশ্ন সাজাইনি বা প্রশ্ন কোনো অপশন রাখিনি, সময় স্বল্পতা এবং কষ্টের জন্য। তোমরা 1 থেকে 17 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর দেখতে পাচ্ছ।
এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। আঠারো থেকে 29 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর দেখতে পাচ্ছ। এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 30 থেকে 33 পর্যন্ত। এখন এর মাঝে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। চিত্রটা দেখেই বুঝতে পারছো একটা সমউৎপাদন রেখার মতো অঙ্কন করছে। সমউৎপাদন নয়, এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়েছে। এখানে 32 নম্বর প্রশ্ন হলো 100 মণ পাটের সুযোগ ব্যয় কত মণ ধান। ধান আছে ভূমি অক্ষে, তাহলে অবশ্যই 100 মণ। প্রদত্ত চিত্রে অর্জনযোগ্য বিন্দু কোনটি? এফ বিন্দু, এটাও পড়েছ। চিত্রে দেখতে পাচ্ছ যদি এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হয় তবে কোন বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন সর্বোচ্চ হবে? এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি, ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে সেই দ্রব্য উৎপাদন বেশি করবে। তাহলে যে দ্রব্যের উৎপাদন প্রয়োজন কম সেই দ্রব্যের উৎপাদন করবে না। তাহলে ওয়াই দ্রব্যের যেহেতু উৎপাদন বেশি, প্রয়োজন বেশি, সেজন্য ওয়াই দ্রব্য উৎপাদন করবে বেশি। এক্ষেত্রে তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন সর্বোচ্চ হবে এই বিন্দুতে। চিত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে এক্স দ্রব্যের উৎপাদন কত? এক্স দ্রব্যের উৎপাদন হবে সম্পূর্ণ ওবি। এক্স দ্রব্য সম্পূর্ণটা অর্থাৎ ওবি পরিমাণ। চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে সি বিন্দুতে উৎপাদন কি নির্দেশ করে? সম্পদের অপূর্ণ ব্যবহার, বেকারত্ব ও বেকারত্ব। এ বি রেখাটির নাম কি? সম উৎপাদন রেখা। আশা করি পিছনের অধ্যায়ের প্রশ্নগুলো যদি তোমরা সহজে বুঝো, এই প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো কষ্টই হবে না, কোনো সমস্যাই হবে না। তোমরা 39 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এবার বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। চিত্রে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে কোন বিন্দুতে উৎপাদন করবে? পি বিন্দুতে। এখানে কিন্তু এস বিন্দুতে উৎপাদন বেশি করবে না, কারণ এস বিন্দুর চেয়ে পি বিন্দু বেশি ওয়াই দ্রব্য উৎপাদন নির্দেশ করে। সি বিন্দুতে, পরের চিত্রে সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হবে এক ভূমি অক্ষে যে সংখ্যাটা পাওয়া গেছে সি বিন্দু বরাবর, সেই সংখ্যাটাই হবে এক্স দ্রব্যের উৎপাদন। এখানে 20 পাওয়া গেছে। এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 42 থেকে 47 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর। বাকি বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলোয় কিছু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে, যেগুলো সময় স্বল্পতার জন্য আমি তোমাদের স্বচ্ছ করে সময় নিয়ে বোঝাতে পারলাম না। তোমরা পিছনের অধ্যায়গুলো ভালো করে পড়ো, তাহলেই কিন্তু এই উত্তরটা তোমরা নিজেরাই পেয়ে যাবে। এখন তোমাদের সামনে উপস্থাপন করব সৃজনশীল প্রশ্নগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। জ্ঞানমূলক প্রশ্নের সামনে যে
সালে এবং বোর্ডে এই প্রশ্নটি এসেছে সেই সাল এবং বোর্ড, পাশাপাশি লেকচার শিট অনুসারে উত্তর সংকেতও দেখতে পাচ্ছ, যাতে সহজেই এই প্রশ্নের উত্তরটা তোমরা খুঁজে পাও। এখন তোমরা দেখতে পাচ্ছ অনুধাবনমূলক প্রশ্ন এবং তার উত্তর সংকেত। এখন তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। বাকি প্রশ্নগুলো তোমরা এবার দেখতে পাচ্ছ। এখানে যত প্রশ্নগুলো সাজানো আছে সকল প্রশ্নেরই উত্তর কিন্তু ওই লেকচার শিটের মধ্যেই আমি উপস্থাপন করেছি এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকেই কিন্তু সাজিয়েছি এবং তোমাদের 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল অর্থাৎ এই 4 বছরের যত বোর্ডের যত প্রশ্ন এসেছে সকল প্রশ্নেরই সমাধান আমি লেকচার শিটের মধ্যে উপস্থাপন করেছি। তোমরা এই প্রশ্নগুলো এবং ওই লেকচার শিটটা সমন্বয় করে ভালোভাবে রপ্ত করতে চেষ্টা করো, বারংবার দেখো, বুঝো, তাহলে তোমাদের কাছে এই অধ্যায়গুলো স্বচ্ছ হয়ে যাবে। আশা করি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখা শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীগণ, আমি তোমাদের এই অধ্যায়ের সহজ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি মাত্র, এবং যে প্রশ্নগুলো আমি মনে করেছি যে একটু জটিল, তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে বিশ্লেষণ করেছি। আরও তোমরা জানবে যে এই বিষয়ের অর্থাৎ অর্থনীতি বিষয়ের সকল অধ্যায়গুলো উপস্থাপনের পাশাপাশি লেকচার শিটগুলো তোমাদের সামনে তুলে ধরব, যাতে তোমরা লেকচার শিট এবং আমার উপস্থাপন সমন্বয় করে সহজে বুঝতে পারো। অর্থনীতি বিষয় নিয়ে তোমরা কোনো সংশয় করবে না, আমি তোমাদের সার্বিক সহযোগিতা করব, তোমরা শুধু পড়াশোনায় মনোযোগী হও। এ পর্বে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।